নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে একদম ভিন্ন স্বাদের একটা শিল্প প্রদর্শনীর নাম ননসেন্স। হ্যাঁ, নামটা একটু অন্যরকম, আর এই গ্রুপের গল্পটাও কিন্তু একটু অন্যরকম। আর্ট কলেজ থেকে পাশ করে একটা বেশ ঝকঝকে যুবকদের তৈরি হওয়া গ্রুপ, আজকে তারা কিন্তু শিল্পী হিসেবে জীবনের বেশ অনেকটা পথ অতিক্রম করেছেন। তাদের তুলির টান, তাদের হাতের কাজ আরও পটু হয়েছে, আর তার সঙ্গে তারা কিন্তু তাদের কাজের মধ্যে দিয়ে আমাদের জন্য তুলে ধরেছেন বেশ কিছু বার্তা। কখনো সেটা সমাজকেন্দ্রিক, কখনো সেটা পরিবেশ কেন্দ্রিক। আজকে সমাজ, পরিবেশ, শিল্প সব কিছু নিয়ে বেশ জমজমাট একটা এপিসোড হতে চলেছে। আমাদের সঙ্গে বেশ চারজন প্রসিদ্ধ শিল্পী থাকছেন। তাদের কথা শুনতে, তাদের গল্প জানতে, আর তাদের বার্তাটাকে বুঝতে শেষ অবধি কিন্তু এপিসোডের থাকতেই হবে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শিল্পী দীপঙ্কর রায়কে। পেছনে অসাধারণ কিছু পেন্টিং আমরা দেখতে পাচ্ছি, সেই প্রসঙ্গেও যাব, সেই নিয়েও গল্প শুনবো। তবে তার আগে যে প্রশ্নটা না করলে নয়, স্যারের কাছে আসবো, স্যারের সব গল্পই শুনবো। তবে এই গ্রুপ নিয়ে যদি শুরুতে কিছু বলে দেন। আমাদের গ্রুপের সাচ কোনো নাম নেই, কিন্তু এক্সিবিশনটার একটা নাম দেয়া হয়েছে। এক্সিবিশনটার নাম দেওয়া হচ্ছে ননসেন্স। তো ননসেন্স আমরা বাংলায় যদি তর্জমা করি, সেটা হচ্ছে কি আজে বাজে বকা, মানে যেটার কোনো উদ্ভট, মানে কোনো নির্দিষ্ট মানে নেই আর কি। আমরা প্রাত্যহিক জীবনে এরকম অনেক কিছু ঘটনাই ঘটাই, বা অনেক কিছু জীবনে ঘটে, বা সেরকম কিছু দেখতে পাই, বা সেরকম কিছু সান্নিধ্যে আসতে পারি। অনেক কিছু যুক্তি তর্কের বাইরে গিয়েও অনেক কিছু জিনিস আমরা যেটাকে যুক্তিগ্রাহ্য নয়, অথচ সেটাকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করি। আবার কোনোটা যুক্তিগ্রাহ্য জিনিস, মানে সবাই সেটাকে মান্যতা দিয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে সেটারও কোনো যুক্তি নেই। তো সেই যে জায়গাটা, এইরকম একটা জায়গা থেকে আমাদের এইরকম একটা মানে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। বন্ধুত্বর জায়গা থেকেই এক্সিবিশনটা করা, মানে আমরা 5 বন্ধু মিলেই করেছি। 4 জন একই ইয়ারের এবং একজন একটু জুনিয়র, বাট আমরা খুবই ক্লোজ, একই সঙ্গে কাজ করি, একই সঙ্গে আড্ডা দিই, একই সঙ্গে সব কিছু। তা আমাদের মধ্যে প্রতি মুহূর্তে এই যুক্তিতর্ক নিয়েই অনেক কিছু চলে আর কি। তো সেখান থেকেই দুম করে উঠে এসেছে নামটা। মানে এটাকে রিপ্রেজেন্ট করার জন্যে যত রকম, মানে এবার যে প্রত্যেক শিল্পী তার নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে নিজের মতো করে করেছে, এবং আমি আমার বন্ধুদের কাজকে যেরকমভাবে করি আর কি, ক্রস করি, আবার বন্ধুরা আমার তার যুক্তি দিয়ে আমার কাজকে ক্রস করে। এই যে যুক্তি তর্কের জায়গাটা, ওজন আর উল্টো পোড়েনটা, সেইটা নিয়ে থেকেই আমাদের এই একটা অদ্ভুত ভাবনার জায়গা থেকে তৈরি হয়েছে। আচ্ছা, এটা তো গেল গ্রুপের কথা। এবার সরাসরি আসি আপনার কথায়। অনেক রকমের কাজের কালেকশন রয়েছে, যা বুঝলাম যে বিভিন্ন বিভিন্ন মিডিয়াম নিয়ে এক্সপেরিমেন্ট করার একটা বিষয় রয়েছে। আচ্ছা, এই এত ধরনের মিডিয়ামের মধ্যে সবচেয়ে পছন্দের জনার কোনটা? কাজের ক্ষেত্রে যদি বলা যায়, রাখার সুবিধে, করার সুবিধা, এবং আমরা যে ধরনের স্টুডিওতে কাজ করি সেটা হচ্ছে যে আমাদের পরিসরটা বড় ছোট আর কি, সেই জন্য একটু অ্যাক্রিলিক মিডিয়ামেই কাজ করতে সুবিধা হয়। কিন্তু আমার নিজের পছন্দের মিডিয়াম, যদিও এখানে একটাও নেই, সেটা হচ্ছে অয়েল। আমি অয়েলটাকে বেশি প্রেফার করি, এবং ওটাকে নিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করেওছি। বর্তমানে ন্যাচারাল পিগমেন্ট নিয়েও কাজ করছি, এবং অ্যাক্রিলিক মিডিয়াম নিয়েও কাজ করছি, এবং অন্যান্য মিডিয়ামও এর সঙ্গে আমি অ্যাপ্লাই করি। বেশ, এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি একদম অন্য ধাঁচের ছবি, পুরো অন্য রকম একটা নিজস্ব স্টাইল রয়েছে। তো এই যে একদম নিজের মতো স্টাইলে কাজ করা, এবং যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি পুরো অন্য ধরনের কিছু গল্প বলছে, তো এর পেছনের কোনো গল্প? অবশ্যই না, এই নিজস্বতা তৈরি করাটা একদিনে হয় না, নিজস্বতা দীর্ঘ অধ্যবসায়ের ফলে তৈরি হয়। যে কোনো শিল্পী, প্রত্যেক শিল্পী তার নিজস্বতা একটা ধরন থাকে, একটা খাঁচা বা প্রফর্মা তৈরি হয়, সেটা কাজ করতে করতে। আর আমি যে কন্টেন্ট নিয়ে এই সময় কাজ করছি সেটার নাম হচ্ছে আমি ওয়েটল্যান্ডস অ্যান্ড ইকোলজি।
সো ওয়েটল্যান্ডস মানে আমাদের এই বিশেষ করে আমাদের দেশে এখন এই ওয়েটল্যান্ডসকে বাঁচাবার জন্য একটা বিশাল আন্দোলন চলছে, এবং আমি এই ওয়েটল্যান্ডস বাঁচানোর জন্য এই আন্দোলনটা যেটা এখন মুভ করছে তার অনেক আগে থেকে আমি প্রায় গত 10 বছর ধরে এই বিষয় নিয়েই কাজ করছি, গঙ্গা নিয়ে এবং ওয়েটল্যান্ডস নিয়ে। তো এই ওয়েটল্যান্ডসে কীরকমভাবে অকুপাই করে আনঅথরাইজ বিল্ডিং উঠছে, সেই সমস্ত গিয়ে নেচার নষ্ট হচ্ছে, আমাদের এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, আমাদের আগামী জীবন, আমাদের আগামী প্রজন্মকে আমরা অনেক বিপদের মুখে, অনেক কঠিন সমস্যার মুখে ফেলে দিয়ে যাচ্ছি। তো এই সমস্ত জায়গা থেকেই আমি আমার কাজগুলো করছি, এবং এই যে সুন্দর আমাদের প্রকৃতি, এই যে আমাদের একটা জীবন চক্র, তার যে সৌন্দর্য সেইটাকে নিয়েই সেই নস্টালজিয়া থেকেই আমি আমার কাজগুলো করেছি। এবং অবশ্যই যে কথাটা এক্ষুনি দীপঙ্কর বাবু বললেন যে ওয়েটল্যান্ডস, মানে ওয়েটল্যান্ডস আমাদের প্রকৃতির জন্য এবং আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টিকে থাকা শিল্পীর নিজেকে তৈরি করার, নিজের স্টাইল তৈরি করার যে সুন্দর একটা জার্নি গুছিয়ে বলে দিলেন, তাই জন্য দীপঙ্কর বাবুকে অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। সত্যি এই ধরনের কথাবার্তায়, এই ধরনের বার্তা যখন আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি কোনো একজন শিল্পীর কথার মধ্যে দিয়ে, সেটা কিন্তু আমাদেরকেও অত্যন্ত সমৃদ্ধ করে। তবে যাই হোক, আমাদের সঙ্গে আজকে আরো বেশ কয়েকজন শিল্পী রয়েছেন, চলুন একে একে এবার তাদের সাথেও আমরা কথা বলে নেব। এখন আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সৌমেন পাল। অসাধারণ কিছু মেটাল স্কাল্পচার আমরা দেখতে পাচ্ছি ওনার, এবং আমার পেছনেও একটা দেখতে পাচ্ছেন ব্রোঞ্জের একটা অসামান্য একটা রিদিমিক স্কাল্পচার। তো এই জায়গা থেকে প্রথমেই যে প্রশ্নটা করতে কৌতূহল জাগছে যে ওয়াই ব্রোঞ্জ? Bronze actually longevity, all time longevity high. ব্রোঞ্জে কাজ করার একটা প্যাশন রয়েছে, খুব ডিটেলিংয়ে কাজ করা যায়, যেটা আমি বললাম সেটাই আলটিমেটলি থেকে যায়, এবং এটা লংজিভিটি বিশাল। আপনি চলে গেলেও আমার মানে এটা থেকে যাবে আর কি, এটা নষ্ট হওয়ার কিছু নেই। উডেন স্কাল্পচার একটু নষ্ট হয়, স্টোন পড়ে গেলে নষ্ট হয়, আর টেরাকোটা বা এগুলো নষ্ট হয়ে যায়। ব্রোঞ্জটা কিন্তু নষ্ট হওয়ার নয়, দীর্ঘদিন থেকে যাবে, তাই জন্য ব্রোঞ্জ, মিডিয়ামটা ব্রোঞ্জ, আর ডিটেলিংয়ে কাজ করার জন্য। হ্যাঁ, মানে ডিটেলিং এত সুন্দর, এত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট ডিটেলিং মেটালের মধ্যে, মানে কিভাবে সম্ভব এটা? এটা ধৈর্য, পেশে, মানে ধৈর্য ধরে করা। একদম এক কথায় সেরে দিলেন উত্তরটা। মানে সত্যি শুধু ধৈর্য বা পেশেন্স নয়, একদম ঈশ্বর প্রদত্ত প্রতিভার দরকার হয় এতখানি সূক্ষ্ম কাজ করার জন্য। তবে যে প্রশ্নটা না করলে নয়, এই যে এত দক্ষতা, এত সূক্ষ্ম কাজ, তো দীর্ঘদিনের চর্চার ফল সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এই চর্চাটা শুরু হয়েছিল কিভাবে? চর্চা শুরু হয়েছিল সেটা আমার অ্যাকচুয়ালি আমি ইনবর্ন কুমারটুলি, ইনবর্ন। আমার বাবা, ঠাকুরদা সবাই কিন্তু মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। আমি একদিকে একাডেমিক কোর্সটা করেছি, একদিকে আবার মৃৎশিল্পের ট্র্যাডিশনাল ওয়ার্কটাও করি। আর ব্যাপারটা হচ্ছে আমার জন্ম থেকেই আমি দেখছি মডেল করা, মাটি ঘাটা বা ছোট ছোট কাজ করা, বড় কাজ করা, ওটা কিন্তু আমার ইনবর্ন এসছে, আমার রক্তে ওইটা মিশে রয়েছে, সেই জায়গা থেকে হয়েছে। আচ্ছা, এই রাস্তায় এমন কোনো বিশেষ ব্যক্তি আছেন যার সান্নিধ্যে দেখার দৃষ্টিটা, কাজের প্যাটার্নটা অনেকখানি বেটার হয়ে গেল, বা যাকে আদর্শ হিসেবে ভেবে নিয়েছেন? সে তো আছেই, সেটা আছে। আমি তো দুম করে আর ওইখান থেকে এইখানে আসতে পারিনি। প্রথমেই বলি, আমার এক দাদা আছে, কাকার ছেলে, অরূপ পাল ওর নাম। ওর সান্নিধ্যে পাওয়াতে মানে তখন একটুখানি এজটা এমনই, এটা তখন দুর্বার অন্যরকম ব্যাপার ছিল।
তা ওইখান থেকে ডাইভার্ট করে দিয়েছিল। ওর সান্নিধ্যে না ফিরলে হয়তো আমি না আর্ট কলেজে ভর্তি হতে পারতাম না, আহ, এই ব্যাপারটার মধ্যে, এই চর্চার মধ্যে ঢুকতে পারতাম। হাল ছেড়ে দিয়েছিলাম এক সময়। তারপরে ও আমাকে একটুখানি গাইডলাইন্স করে। পরবর্তীকালে কলেজের স্যারদের, আর বিশেষ করে কলেজের স্যার বলতে স্যারদের সান্নিধ্য খুব পেয়েছি। তার মধ্যে তাপস বিশ্বাসের নাম না বললে নয়। তাপসদা স্যারও হয়, দাদাও হয়। ওনার কাছে এই মেটালের ব্যাপারটা পুরোপুরি যতটা শেখার, রপ্ত করার ওনার থেকে গেল। বেশ, এখানে তো মানে অসাধারণ কিছু কাজ দেখছি, প্রত্যেকটাই বেশ ভালো মতো গল্প বলছে, মানে আমার সাধারণ বুদ্ধিতে তাই মনে হচ্ছে। তো একটুই আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এবং অবশ্যই আমাদের দর্শকদের জন্য যদি দু একটা গল্প ছোট্ট করে বলা যায় বেশ ভালো হতো। এইটা যদি এই কাজটা নিয়ে বলি, তাল মানে আমাদের অল টাইম একটা রিদিমিক ব্যাপার থাকে, আমাদের জীবনেও রিদিমিক ব্যাপার থাকে। কখনো তাল কেটে যাচ্ছে, কখনো ওঠা পড়া। এটা কিন্তু একটা এই মিউজিকের মতন। সেইটার জন্যে এই কাজটা, মানে আমি অ্যাকচুয়ালি সময়কে ধরি, আবার কোনো কাজে এই সময়টাকে ধরা আছে। আচ্ছা, এখানে দুটো স্কাল্পচার দেখতে পাচ্ছি, প্রচন্ডভাবে মনে হচ্ছে যেন মানুষের জীবন রিলেটেড কিছু। তো এইগুলো একটু যদি গল্প বলা যেত এরকম। এটা জীবন রিলেটেড বলতে এখন তো এটাই রিফিউজি এখন যেটা চলছে, এনআরসি বা এই ধরনের, হ্যাঁ, এসআইআর, তাতে কি হচ্ছে, কিছু মানুষ দল বেঁধে বেরিয়ে যেতে হচ্ছে। তাদের লক্ষ্য কিছু নেই, তাদের মানে কোথায় যাবে জানে না, কিন্তু দল বেঁধে তারা যাচ্ছে। এই যে শিল্পীর দৃষ্টি দিয়ে, শিল্পীর চোখ দিয়ে যখন অন্যান্য শিল্পকলার অন্যান্য মাধ্যমের এক একটা বিষয় ফুটে ওঠে, বা শিল্পীর হাতের টানে যখন এই সাধারণ জনজীবনের, সমাজের ছোট ছোট গল্পগুলো ফুটে ওঠে, সেগুলো বোধহয় একটা আলাদাই মাত্রা পায়। টেকনোলজি আমাদেরকে যতই হেল্প করুক, টেকনোলজি কখনো একজন প্রকৃত শিল্পীর অপোজিশন হয়ে উঠতে পারে না, বা তার পরিপূরক হয়ে উঠতে পারে না। একজন শিল্পী তার নিজস্ব চিন্তা, তার নিজস্ব ক্ষমতা, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে ওপরে তার নিজস্ব দক্ষতা দিয়ে যেটা ফুটিয়ে তোলেন, সেটাই শিল্প। আর সেই কথাটাই সৌমেনবাবু আরও একবার আমাদের কাছে তুলে ধরলেন একটু অন্যভাবে, এবং যারা ভবিষ্যতের শিল্পী তাদেরকেও সেই বার্তাটা দিয়ে গেলেন যে নিজেদেরকে কিভাবে গড়ে পিঠে নিতে হবে। ওঙ্কার বাংলার তরফ থেকে সৌমেনবাবুকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে গুছিয়ে উনি আমাদের সামনে বেশ অনেকগুলো অন্যরকম দিক তুলে ধরলেন। আর অবশ্যই কাজের কথা, এত সূক্ষ্ম মেটাল স্কাল্পচার, সত্যি এই ধরনের কাজ করতে এসে আমরাও সমৃদ্ধ হই। তবে আমাদের সঙ্গে কিন্তু আজকে আরও শিল্পীরা রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলব। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন, আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী তাপস হাজরা। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, যেটা দেখতে এসে প্রথমে চোখে লাগছে, একদম সাদা কালোতে শহরের প্রচুর চিত্র, এর পেছনের গল্পটা কি? এর পেছনে গল্প অ্যাকচুয়ালি আমি এই সিরিজটা যে শুরু হয়েছিল আমার কিছু অনুভূতি যখন প্যান্ডামিক শুরু হলো, শহরটা থমকে গেছে। ছাদে হাঁটতে হাঁটতে খেয়াল হলো, হঠাৎ করে দেখছি থমকে যাওয়া শহর, কিন্তু কোথাও যেন প্রকৃতি প্রাণ ফিরে পাচ্ছে। স্বচ্ছ আকাশ, সব কিছু দেখতে পাচ্ছি। তারপরে বছর গড়ালো, সমস্ত কিছু সরে গেল। এই যে ননসেন্স, আমরা যে ভাবনাটা ননসেন্স বলে আমাদের যে এটার কি বলবো, এই এক্সিবিশনের নাম দেওয়া হয়েছে, আমরা নিজেদের অজান্তে বহু কিছুই করে ফেলি, যেটাকে আপাত দৃষ্টিতে সেটা ননসেন্সের মতন কাজই হয়। আমি যেমন এক্সাম্পল দিই, যে দিল্লি একটা শহর বা কলকাতা একটা শহর, আমরা ভুলে যাই যে আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে, ইয়ে করতে হবে। আমরা ইচ্ছে মতন বাজি পুড়াচ্ছি,
পলিউশন করছি। মাস্কটা যেন একটা জীবনের অঙ্গ হয়ে গেছে মাস্ক। সেই ভাবনা থেকেই শুরু। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি বিশ্বাস করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেখানে কোনো গ্রে এরিয়া আমি রাখতে চাই না। আমার বক্তব্য খুব স্পষ্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে বোঝাতে চাই যে আমরা নিজের অজান্তে যে ভুলগুলো করছি সেই ভুলগুলোকে জাস্ট সচেতনতার জন্যই এই ছবি। এখানে কোনো যুদ্ধ নয় বা আমি জিতে গেছি বা আমি হেরে গেছি, তা না। এগুলো চেনা পরিচিতই সমস্ত কিছু, কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা ছোট্ট মেসেজ দেওয়া যে আমাদের এবার নিজেদের সচেতন হতে হবে। এই সত্যি এই যে আমাদের পরিবেশ তাকে বাঁচানোটা দরকার, আর প্রতিনিয়ত শিল্পীরা কিন্তু সেই বার্তা আমাদেরকে দিচ্ছেন। এক্ষুনি তাপসবাবুও কিন্তু আমাদের কাছে সেই বার্তাটাই পৌঁছলেন। আর কোথাও গিয়ে আমাদের এই সুন্দর শহরটাকে আমরাই বোধহয় একেবারে রংচঙেহীন করে ফেলছি। যাই হোক, এবার একটু অন্যদিকের প্রশ্নে যাই। একদম তো একটা ইউনিক নিজস্ব স্টাইল চোখে পড়ছে। তো এই ফরমেশনটার রাস্তা কেমন ছিল? জানি না, মানে আমার কাজ করতে করতেই হয়তো এই ফরমেশনটা এসছে। আমার খুব কাছের বন্ধু, যার কাজগুলো হচ্ছে এই বিনীত, ও হঠাৎ করে, আমি মাঝে চেঞ্জ করতে চাইছিলাম, অন্যরকম কাজ করতে। ও আমাকে বললো যে দেখ, তোর জীবনের যে স্ট্রাগল বা লড়াই, কোথাও যেন তোর কাজের মধ্যে দিয়ে তোকে খুঁজে পাওয়া যায়। তো সেটাই চলে এসছে, কিভাবে ভেতর থেকে আসা জিনিস, এগুলো কিভাবে আসে, কেন আসে। আর আপনি যে বললেন না, এই শহর এই বা কলকাতা বা দিল্লি বোম্বে না, এটা আমার মনে হয় এই চরিত্রটা সারা পৃথিবী জুড়েই এই পলিউশন, গাড়ি, যার জন্য আজকে ইলেকট্রিক কার অমুক তমুক হচ্ছে, শুধু এই পরিবেশকে বাঁচানোর উদ্দেশ্যে। আমারও একটা এরকমই উদ্দেশ্য। যেমন এই কাজটি বলতে পারি এক্সাম্পল, আমাদের যে আমফানের সময় যে অবস্থাটা হয়েছিল, হয়তো তার একটা কোথাও একটা প্রতিফলন হয়েছিল, তার থেকে বেরিয়ে আসা, এরকমভাবেই আর কি। বেশ, এই যে এটা তো নিজের স্টাইলের গল্প একটুখানি শুনলাম, কিন্তু তার আগেও তো একটা বেশ লম্বা রাস্তা আছে। মানে একজন একটা বাচ্চা ছেলে, সে আস্তে আস্তে শিল্পী হয়ে উঠলো, সেই রাস্তার গল্প যদি একটু আমাদের আমি বেসিক্যালি পাঠভবনের স্টুডেন্ট। পাঠভবনের একটা আমাদের সময় চল ছিল, এখন আছে কিনা জানি না। আমাদের সমস্ত লেখার উপরেই যে সাদা জায়গাটা থাকতো, সেখানে ছবি আঁকতে হতো। সেই থেকেই আমার ছবি আঁকা শুরু, সেই থেকেই জার্নিটা শুরু হয়েছে ছবি আঁকা, খুব ছোটবেলা থেকে। বেশ। আচ্ছা, এই তো অনেক ধরনের মানে বেসিক্যালি এখানে এক ধরনের কাজ দেখছি। মিডিয়ামের বিষয় নিয়ে একটু যাই। সবচেয়ে পছন্দের মিডিয়াম আর সবচেয়ে পছন্দের জনার কোনটা? আহ, এটা আমার মুডের ওপর ডিপেন্ড করে। আর কখনো মানে আমার মানে মিডিয়ামটা আমার কাছে খুব একটা অস্বস্তিকর নয়, মানে আর চেষ্টা করি সমস্ত মিডিয়ামের তার নিজস্ব কিছু ধর্ম বজায় রাখার। তো সেই ধর্মগুলোকে বজায় রেখে কাজটা করা, এর বাইরে আলাদা করে কোনো স্পেশালি আমার চারকোল ভালো লাগে বা ওয়াটার কালার ভালো লাগে, পেনানিং ভালো লাগে, অ্যাক্রিলিক ভালো লাগে, আমার সবই ভালো লাগে। আমার একটা মিডিয়াম দরকার। মানে সত্যি একজন শিল্পী, তিনি যে দক্ষ শিল্পী এটা কিন্তু এই বিষয়টা আবার প্রমাণ করে দেয় যে মিডিয়াম যাই হোক, তার যেটা বলার, তার যে বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার, সেটা তিনি ঠিক পৌঁছে দেবেনই। তার চিন্তাটাকে তিনি ঠিক ফুটিয়ে তুলবেনই, সেটা ক্যানভাস হোক বা একেবারে সাদা কাগজ। যাই হোক, এই ভিন্ন ভিন্ন মিডিয়ামের মধ্যে দিয়ে এই যে বারবার শিল্পীরা আমাদের কাছে পরিবেশ নিয়ে বার্তা দিতে চাইছেন। আর এক্ষুনি যেটা দেখলাম তাপসবাবুর কাজের মধ্যে, যে এই শহর, যে কোনো শহর, সেখানে এত দূষণ, আর সেই দূষণের কারণ কারা? আমরা মানুষ। এই মানবজাতি দূষণের কারণ, আর এই দূষণ কিন্তু কোথাও গিয়ে আমাদেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে। কারণ এই যে আমরা বলি পৃথিবীর উন্নত জীবের মধ্যে নিজেদেরকে কাউন্ট করি, তো সেই পৃথিবীকে ভালো রাখার দায়িত্বও তো এই উন্নত জীবেদের হাতে কিছুটা বর্তায়। তো এবার বোধহয় এই দায়িত্ব পালন করার সময় চিরকালই ছিল, তো এবার বোধহয় আর এই দায়িত্বটা এড়িয়ে যাওয়ার একটু স্পেস নেই। কারণ আমরা ক্রমশ কিন্তু এইরকমই একটা সাদা কালো ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি, যেখানে প্রকৃতির ওপর আমরা যে অত্যাচারটা করছি, প্রকৃতি কিন্তু তার উল্টো
বার্তাটা, তার প্রতিবার্তাটা দেবেই। আমার এই স্কালচারটাও যেমন এই যে মার্কস, মানে আজকে আমরা মার্কসেই মানে অভ্যস্ত যে একে খুব কাছের মানুষকেও আর আমরা বিশ্বাস করি না, মানে নিজেদের কাছাকাছি আসাটাও মার্কস ইউজ করি। আবার উল্টো দিকে যেমন প্রতীক্ষারথা, ওই ভদ্রমহিলা, সেও জানে না মানে দূষণের কারণেই হোক যে কোনো কারণেই হোক ওয়েট করতে হয় সব। উনিও যেমন একটা পৃথিবী, আমার যেমন বেসটা হচ্ছে আমি এখানে একটা গাছের পেয়েছিলাম, মানে আসলে গাছই তো পৃথিবী, তো তার উপর পুড়ে যাওয়া আমাদের ভবিষ্যৎ মনে হচ্ছে বা ধ্বংস হয়ে যাওয়া, সেই হিসেবেই করা, এই ভাবনা চিন্তা থেকেই করা। মানে সত্যি অসাধারণ। এই যে একটু আগে যেটা বললেন সেটা আবার প্রতিফলন সেটারই, যে মিডিয়াম যাই হোক শিল্পী কিন্তু তার বার্তাটা ঠিকই ফুটিয়ে তোলেন। আর এই এত রকম মিডিয়ামে এত অসাধারণ দক্ষতার সাথে কাজ, আর তার সঙ্গে অবশ্যই এরকম একটা সচেতনতামূলক বার্তা, সবটা মিলে কিন্তু সত্যি তুলনাহীন বিষয়টা। যাই হোক, তাপসবাবু ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। আজকে এখনও কিন্তু আমাদের এপিসোডটা বেশ জমজমাট হয়ে উঠেছে, কারণ আমাদের যতজন শিল্পীকে আজকে আমরা পাচ্ছি তাদের প্রত্যেকের কাজ একেবারে আলাদা, আর তাদের প্রত্যেকেরই কাজের মধ্যে দিয়ে অনেক কিছু বলার আছে। কখনো সেটা পরিবেশ, কখনো সেটা সমাজ, আর অবশ্যই এই দুটো মিলে তো আমরা নিজেও সেই বলার বিষয়ে কখনো হয়ে উঠছি। তো শেষ অবধি তাই চোখ রাখুন, আরও অসাধারণ কথা, আরও সুন্দর বার্তা আসছে আপনাদের জন্য। শেষ অবধি কিন্তু এপিসোডটা দেখতেই হবে। এরপর আমরা যাবো আমাদের পরবর্তী শিল্পীর কাছে। এখন আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রুপেরই আরও একজন শিল্পী বিনীত কুমার সিনহা। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমি অন্য কোনো ভূমিকায় না গিয়ে, মানে কাজগুলো এতটাই ইউনিক আর এতটাই চোখ টানছে, সরাসরি এই প্রশ্নেই চলে যাই। একদম আপনার নিজস্ব একটা স্টাইল, একদম ইউনিক একটা স্টাইল দেখতে পাচ্ছি, তো এটার পেছনে গল্প কী ছিল? গল্প হচ্ছে, দেখুন আমি খুব ড্রয়িং বেস কাজ করে আসছি, একদম কলেজ লাইফ থেকেই করি ফিগারেটিভ ড্রয়িং, এবং একটা স্টাইল নিজের মতো করে চেষ্টা করেছি। সেটা আর কতটা পেরেছি সেটা তো মানুষ বলবে, আমি জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত। এইটাই হচ্ছে, মানে এর পেছনে কোনো রহস্য নেই, মানে করতে করতেই এই স্টাইলটা এসেছে আর কি। আজকে 30 বছর ধরে এই একই জিনিসের উপর কাজ করছি, ফলে আস্তে 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 ডেভেলপটা হচ্ছে, এইটাই, আর কিছু রহস্য নেই এর পেছনে। আচ্ছা, এই যে এখানে কাজগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটার মধ্যেই খুব ইউনিক ব্যাপার রয়েছে, যেমন একটা মুখের জায়গায় আয়না, একটাতে কিছু সুতোর কারুকাজ দেখতে পাচ্ছি, আবার পেছনের এই ছবিটা সেটা মানে পার্টে পার্টে কেটে একটা ছবি, তো এটার মধ্যে কি অন্যরকম কিছু গল্প আছে? হ্যাঁ, এটা পুরো যে থিমটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে যে পৃথিবীতে যে আমরা মানে পৃথিবীকে যে আমরা ড্যামেজ করছি, মানে ধ্বংস লীলায় মেতে উঠেছি আমরা মানুষ। তো আমরা নিজেকে বলি পৃথিবীর শ্রেষ্ঠতম জীব, কিন্তু আমরাই পৃথিবীকে কিন্তু দিনে দিনে ধ্বংস করার পথে নেমেছি। কিভাবে না, বিভিন্ন রকম মানে যুদ্ধ, অশান্তি, রেগুলার বেশি যে পরিবেশ ধ্বংস হচ্ছে বিভিন্ন ভাবে আমরা ক্ষতি করছি, কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে আমরা নষ্ট করছি। আমার এই পুরো সিরিজটাতে সেটাই উঠে এসেছে কাজে। এবং এক একটা জায়গায় আমি এই যে দেখুন, একটা যুদ্ধতে কিছু মানুষের হয়তো কিছু স্বার্থসিদ্ধি থাকে, কিন্তু প্রচুর সাধারণ মানুষের ক্ষতি হয়। কেউ মানে প্রচুর মানুষ মারা যাচ্ছে, নিরীহ মানুষ যারা কিছু বোঝে না। তারপর প্রচুর মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছে, কত মানুষের ঘর ভাঙছে হচ্ছে, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, দেশ ছাড়া হয়ে যাচ্ছে। এগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এই ছবিতে সিরিজটা তাই করছি কি, ওই আয়নাটা ইউজ করেছি কি, তুমি ওই আয়নাতে নিজের মুখটাকে দেখো। আমি দর্শককে বলছি কি, তুমি ভাবো যে তুমি ওই ভিক্ষা করছে যে মানুষটা, তার তো দরকার ছিল না ভিক্ষা করা। আজকে যত পরিমাণ টাকা যুদ্ধস্তে খরচা করা হয়, গোটা পৃথিবীতে সব দেশ যা খরচা করে, সেটা যদি না করতো তাহলে কি হতো? তাহলে হয়তো আমাদের কারোর অভাবই থাকতো না কোনো। আমি সেটাই বারবার তুলে ধরার চেষ্টা করেছি যে এক্সিস্টেন্সিয়াল রিয়েলিটি বলে একটা আমার ছবি আছে, যে আমার অস্তিত্বের সংকটে আমরা পড়ে যাচ্ছি আজকে এই হিসেবে। তারপরে আছে যে হোম সুইট হোম বলে, এটা আমার বাড়ি ছিল, আমার তো কোনো মানে দোষ ছিল না, কারোর স্বার্থসিদ্ধির জন্য হয়তো আমার বাড়িটা ধ্বংস হয়ে গেছে। আজকে সেই জায়গাটা আমার নেই, আমাকে দেশ ছাড়া হতে হচ্ছে, আমি পরিযায়ী হয়ে গেছি, এদিক থেকে ওদিক যাচ্ছি। এইটার পেছনে আছে কি, এটা একটা ভীষণ কষ্টের, মানুষ স্বজন হারা, প্রচুর দুঃখ কষ্টের একটা এফেক্ট আছে। এবং এটা একটা উইন্ডো কার্টেন বেসিক্যালি, এটা একদম রেডিমেড উইন্ডো কার্টেনে আমি কাজটা করেছি। এবং এটার পার্ট একটা স্পেশালি আছে কি, এর পেছনে আর একটা ছবি আছে, যে ছবিটা আমি চাইছি ওটা হোক, মানে একটা
ধরুন একটা আমি দেখাচ্ছি আপনাদের একটু ঘুরিয়ে, যে জিনিসটা কি, এটা হচ্ছে প্রচন্ড মানে এটা ইস্যু এখনকার। আর এটা হচ্ছে যে আমি কি চাই, একটা পায়রা, পায়রা মানে আমরা শান্তির প্রতীক ভাবি, এবং পায়রাটা উঠতে তার মধ্যে মানুষের এটা আমরা চাই না, এই মুহূর্তে আমরা শান্তি চাইছি, প্রত্যেক মানুষ যেন শান্তিতে থাকে, ভালো থাকে, এই দুঃখ কষ্ট আমরা দেখতে চাই না। ফলে এই যে ট্রানজিশনটা আমি বারবার এটা করার কারণ হচ্ছে যে মানুষকে তো আমাদের কি হয় 2 ডাইমেনশন একটা ছবি করি একটা ক্যানভাসে, কিন্তু সেখানে তো অনেক কিছু বলতে পারি না। তো এইটা নেওয়ার কারণ হচ্ছে এটা একটা ইনস্টলেশন, ওয়ান টাইপ অফ ইনস্টলেশন, কিন্তু এইভাবে মানুষকে এটা মানে মেসেজ দেওয়া যে আমরা এটা চাই, এইটা চাই না, যুদ্ধ চাইছি না, শান্তি চাইছি। মানে অসাধারণ, এত সুন্দর শিল্পকর্ম, আর সেখানে একটুখানি টেকনোলজি মিশিয়ে দিয়ে এত অসাধারণভাবে একটা বিষয়কে এক্সপ্রেস করেছেন শিল্পী, যে আমাদের চোখের সামনে এখন কি দৃশ্য রয়েছে, আর আসলে এই পৃথিবী, এই পরিবেশ কোন দৃশ্যটাকে ডিজার্ভ করে, সেই দুটোকে খুব সুন্দর করে দুটোর পার্থক্যটা বুঝিয়ে দিয়েছেন। একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা, আমাদেরকে এই দায়বদ্ধতা এমনভাবে বোঝালেন, কোথাও গিয়ে কিন্তু এটা আমাদেরকেও ভাবায় এই সমাজের প্রতি, এই পরিবেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমরা সেটা কতটা পালন করছি, আমাদের কর্তব্যকে পুরোপুরিভাবে পালন করতে আমরা কতটা সক্ষম হয়েছি। আর যদি আমরা সক্ষম হতাম, তাহলে এই যে পৃথিবীর এই শ্রেষ্ঠতম জীব হিসেবে যে নিজেদেরকে দাবি করি, তাহলে নিজেদের আশপাশটাকে হয়তো আমরা আরো অন্যরকম রাখতে পারতাম। যাই হোক, বিনীত বাবুকে ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ এত অসাধারণ বিষয় এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সত্যি এটা দর্শকদেরকেও বলার। প্রায় প্রত্যেক এপিসোডে এটি আমাদের কথা হয় আবারও, যে এই যে শিল্পীরা, এত সমাজকর্মী শিল্পী, তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন সমাজকে সুস্থ রাখার, পরিবেশকে সুস্থ রাখার বার্তা আমার কাছে, আপনাদের কাছে, আমাদের সকলের কাছে তুলে ধরতে। কোথাও গিয়ে কিন্তু এবার সময়টা এসেছে আমাদের সকলের একসাথে দাঁড়ানোর পরিবেশের জন্য। কোথাও গিয়ে এবার যদি আমরা সবাই একসাথে পরিবেশের হয়ে পরিবেশের পাশে না দাঁড়াই, আজ বাদে কাল আমাদের নিজেদের অস্তিত্বটাই বোধহয় সংকটের মুখে চলে যাবে। যাই হোক, একটা খুব জমজমাট এপিসোড হলো, জমজমাট একটা টেলিক্যানভাস। এরকম এপিসোড শেষ করতে তো ইচ্ছা করেই না, উল্টে মনে হয় বেশ আরও খানিকক্ষণ আলোচনা করতে পারলে, আর এত অসাধারণ শিল্পকর্ম যেখানে রয়েছে, আপনাদেরকে আরও অনেক শিল্পকর্ম দেখাতে পারলে খুবই ভালো হতো। কিন্তু দুঃখজনকভাবে এপিসোডের সময় তো ধরা বাঁধা, তাই আজকের মতো টেলিক্যানভাস এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভাবুন নিজেদের চারপাশ নিয়ে, নিজেদের পরিবেশকে নিয়ে, নিজেদেরকে নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।